বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আর আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আজাদ মজুমদার। আজাদ মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরেকজন অতিথি আমাদের সাথে উপস্থিত হবেন, তিনি হচ্ছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মনিরা শারমিন। তো আমরা প্রতিদিন যে আলোচনাটা আমরা শুরু করি সেখানে আমরা একটা বিষয়বস্তু আমরা নির্ধারণ করি। তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে জাতীয় ঐক্য এবং নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। তো আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা আজকের বৈশাখী টেলিভিশনের যে প্রধান শিরোনামগুলো আমরা একবার দেখে আসি। প্রতিহিংসা নয়, ভ্রাতৃত্ব ও ভালোবাসায় দেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার। বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। ছাত্রদের রাজনৈতিক দলের আদর্শ হবে মধ্যপন্থী, বললেন ছাত্র নেতারা। সরকারের পৃষ্ঠপোষকতায় গড়া দল জনসমর্থন পায় না, অভিমত রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। সেনাবাহিনীকে আরও আধুনিক করে গড়ে তুলবেন। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। স্থানীয় নয়, জাতীয় সংসদ নির্বাচন আয়োজন প্রধান লক্ষ্য, জানালেন কমিশনার। ডিসেম্বরের মধ্যে করার আশাবাদ। এবং করোনাকালে স্বাস্থ্য খাতে $700 মিলিয়ন জালিয়াতি ধরতে নড়ে চড়ে বসেছে দুদক। বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, আমলা, পুলিশের বিরুদ্ধে মামলা। শিরোনামগুলো দেখে নিলাম আমরা। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মনিরা শারমিন। মনিরা শারমিন, আপনাকে স্বাগত। আমরা শুরু করছি আজাদ মজুমদার আপনাকে দিয়ে। তো আমরা 5ই আগস্ট একটা বিশাল ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা এ দেশ থেকে পালাতে বাধ্য করেছি। তো সেই জায়গায় বিশেষ করে গত 7 মাসে আমাদের এই যে বিভিন্ন রাজনৈতিক দল, তারা জাতীয় ঐক্যের উপর বারবার গুরুত্ব আরোপ করছেন। জাতীয় সংহতি সুদৃঢ় করা, জাতীয় ঐক্য কি 5 তারিখের মতোই কি সুদৃঢ় আছে, না কোথাও কি আপনি কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আমি প্রথমত কোথাও ঘাটতি দেখতে পাচ্ছি না। কিছু মৌলিক বিষয়ে, অন্তত কিছু মৌলিক বিষয়ে জাতীয় ঐক্য এখন আগের চেয়ে বরঞ্চ আরও সুসংহত। আমরা 5ই আগস্ট আমরা যে সফল গণ অভ্যুত্থানটা দেখেছি, ওই সময়ে আসলে সবার প্রাথমিক লক্ষ্য ছিল দেশটাকে যে কোনো মূল্যে স্বৈরাচার মুক্ত করা। কারণ গত 15 বছরের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং শুধু তা নয়, দুঃশাসনের ঠিক শেষ মুহূর্তে এসে যা অনেক বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে। তো সাধারণ মানুষ এক কাতারে নেমে এসেছিল, সবাই এই লড়াইটাতে সামিল হয়েছিল, ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই। তখন একটা ঐক্য সৃষ্টি হয়েছিল, কিন্তু ঐক্যের পরে এটা খুব স্বাভাবিক যে মানুষের প্রত্যাশাটা ছিল অনেক বেশি। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের যে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ ছিল এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। কারণ এক্সপেকটেশন, মানুষের চাওয়া পাওয়াটা অনেক বেশি ছিল এবং মানুষের চাওয়া পাওয়াটা অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট ছিল। মানুষ হয়তো আশা করেছিল যে এরকম একটা পরিবর্তনের পরে যে কিছু কিছু পরিবর্তন একেবারে তাৎক্ষণিকভাবে ঘটে যাবে। তো সেইটা হয়তো বাস্তবিক কারণে হয়নি, বা নানা সীমাবদ্ধতার কারণে এই কাজগুলো ধীরে ধীরে এগোচ্ছে, ধাপে ধাপে এগোচ্ছে। ধীরে ধীরে না বলে আমি যদি আরও স্পষ্টভাবে বলি, তো ধাপে ধাপে যখন কাজগুলো এগোয়, স্বাভাবিকভাবে মানুষের কিছু হতাশা থাকতে পারে। মানুষের মধ্যে প্রত্যাশার সাথে প্রাপ্তির অমিল মানুষ এখন মিলিয়ে দেখছে। 6 মাস পার হয়ে গিয়েছে। সো কারো কারো মধ্যে যদি এ বিষয়ে কোনো হতাশা আসে, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু কিছু মৌলিক বিষয়, যে মৌলিক বিষয়গুলোতে আসলে জাতীয় ঐক্যমত্যটা আগস্ট পরবর্তী সময়ে তৈরি হয়েছিল। আমি একটু আগে আপনাকে যেটা বললাম, এটা আগস্টের পূর্ববর্তী প্রেক্ষাপট, এবং আগস্ট পরবর্তী সময়ে কিন্তু একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই ঐক্যমত্যের মূল ভিত্তি ছিল
যে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে ফেসিবাদ মুক্ত করা গেছে। এটা কোনোভাবেই এই ফেসিবাদকে বা এই স্বৈরাচারী সরকার যারা পালিয়ে গেছে তাদেরকে কোনোভাবেই আর আসলে ফিরতে দেওয়া যাবে না, যে তারা নানা চক্রান্ত করবে। ইতিমধ্যে তাদের চক্রান্তের নানা রূপ নানা ফরম্যাটে আমরা দেখেছি এবং তাদের প্রতিনিয়তই আমি স্টুডিওতে আসার আগেও আপনার সাথে আলোচনা করছিলাম, ফেসবুকে আপনার দেখলাম যে 10 তারিখের মধ্যে প্রফেসর ইউনূসকে ক্ষমতা ছাড়তে বলা হচ্ছে, নানান গুজব কিন্তু এখন এই ফেসবুকে এরকম নানা ধরনের আলোচনা অনেকেই করছে, কিন্তু চক্রান্তটা আসলে শুধু ফেসবুকে সীমাবদ্ধ নেই। এটা আসলে বাস্তবে আমরা মাঠেও অনেক অনেক ধরনের চক্রান্ত দেখছি। অনেকগুলো আন্দোলন সরকারকে মোকাবেলা করতে হয়েছে। কিছু কিছু আন্দোলন অবশ্যই ন্যায্য ছিল, কিছু কিছু আন্দোলন মানুষ একটা সময় তাদের দাবি দেওয়া জানানোর সুযোগ ছিল না, দীর্ঘদিন পরে তারা দাবি জানানোর সুযোগ পেয়েছে, সেই দাবি দেওয়াটা তারা জানিয়েছে। কিন্তু আপনি যদি নিজেও লক্ষ্য করেন, আপনিও নিজেও উপলব্ধি করতে পারবেন যে সবগুলো দাবি দেওয়া কিন্তু আসলে যৌক্তিক কারণে হয়নি, কিছু আছে অহেতুক অনেক অনেক কারণে। যেমন আপনি একটা সাধারণ উদাহরণ দিই, কেউ ফেল করেছে পরীক্ষায়, তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলন। আবার একটা কলেজকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করার জন্য রেল রোড বন্ধ করে দিয়ে আন্দোলন। এরকম অনেক আন্দোলন আছে যে এই আন্দোলনগুলো কতটা যৌক্তিক আপনারা সাধারণ মানুষই বা আপনারা যারা মিডিয়াতে কাজ করেন আপনারা সবাই কিন্তু এটা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। তো এই যে আন্দোলনগুলো, এটার পিছনে অনেক উস্কানি আছে। বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন অনেক কথা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ কি ডেলিভারেটলি আসলে এটাকে খারাপ দেখানোর চেষ্টা করছে কিনা, সেটাও আপনার একটা ভেবে দেখার বিষয় আছে। মাঝখানে অনেক দিন ধরে একটা বড় অপপ্রচার হয়েছে বাংলাদেশে, সংখ্যালঘু তাদেরকে নির্যাতন করা হয়েছে, এই মর্মে নানা মিথ্যা তথ্য দিয়ে দেশে বিদেশে নানা জায়গায় এই ধরনের। গত 6-7 মাসে আমরা সেরকম কোনো উল্লেখযোগ্য কোনো একটি ঘটনাও কিন্তু আমরা দেখিনি এটা আপনার দেশে গণ অভ্যুত্থানের পরে অব্যবহতি পরে 5-6 তারিখে হয়তোবা কিছু রাজনৈতিক কারণে যেই ঘটনাগুলোর অভিযোগ করা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে, কোনো হেট ক্রাইম। তো এরকম অনেক কিছু আছে, অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং অনেক চক্রান্ত আছে যেগুলো সরকারকে সরাসরি ফেস করতে হচ্ছে। এবং এগুলো যে ফেস করতে হচ্ছে এই বিষয়ে সরকারকে সবাই সহযোগিতা করছে, সবাই কিন্তু বলছে যে তারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করবে। এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যে কোনো ধরনের ফাটল বা বিভেদ তৈরি হয়নি, বরঞ্চ ষড়যন্ত্র যত বেশি হচ্ছে ঐক্য তত বেশি সংহত হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আমরা আপনার কাছে। মনিরা শারমিন, দেশে 54টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আর আজ অপরাহ্নে মানে শুক্রবার 3টার দিকে আপনারা মানিক মিয়া অ্যাভিনিউতে আরেকটি নতুন রাজনৈতিক দল আপনারা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, যেটি ইতিমধ্যে নাম জাতীয় নাগরিক কমিটি নির্ধারণ হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, সরি। তো সেই রাজনৈতিক দল আর যে 54টি রাজনৈতিক দল আছে, এই দুটোর মধ্যে বেসিক কি বৈশিষ্ট্য আপনি বলবেন? যেমন এটি হচ্ছে আমরা সাধারণভাবে দেখি যে ছাত্র গণ অভ্যুত্থানে যারা অংশ রয়েছে তাদের একটা, অর্থাৎ ছাত্রদের দ্বারা, তারপরে স্বৈরাচার পতনের পর, এই ধরনের আর কি কি বৈশিষ্ট্য আপনারা এই নতুন রাজনৈতিক দলে জনগণকে দেখাবেন? ধন্যবাদ। আমার সহ আলোচক যিনি আছেন তাকেও শুভেচ্ছা। আসলে আমরা যেটা দেখেছি যে এই যে 54টি নিবন্ধিত রাজনৈতিক দলের কথা বলছেন, এই রাজনৈতিক দলগুলো তো আসলে বহুদিন ধরে আমাদের দেশে আছে এবং অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু বেশ কিছু নতুন দল এসছেও। তো তারপরেও কেন আমাদের আবার একটি নতুন দলের প্রয়োজন হলো বা আমরা কেন ভাবলাম? বিশেষ করে যখন আমরা শুরুতে দেখলাম যে আপনাদের নতুন রাজনৈতিক দল নিয়ে যে একবার করা হবে আর একবার বলা হয়েছে না করবে না, এর মধ্যে আবার কিভাবে আপনারা এই সিদ্ধান্তে আসলেন? জি, আসলে আমরা যখন জাতীয় নাগরিক কমিটি গত 8 সেপ্টেম্বর 2024 আমরা যখন আত্মপ্রকাশ করলাম নিজেদের, আমাদের কিন্তু সত্যিকার অর্থে ওরকম পরিকল্পনা ছিল না। কারণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে একটি সংগঠন, সেটা হচ্ছে, এবং একটি ব্যানার যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, এবং সেটা যেহেতু ছিল এবং ছাত্রদের একটা ঐক্যবদ্ধ
প্রচেষ্টার মাধ্যমে এবং ছাত্র জনতার অভ্যুত্থান তো ওই আসলে ব্যানারটার মাধ্যমে হয়েছিল। তো ছাত্ররা যখন আসলে নিজেদের যে কোনো বৈষম্যের কথা বলবে তখন তারা বারবার করে অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের নিচে আসলে যাচ্ছিল। কিন্তু আমরা যখন খেয়াল করলাম যে তরুণরা যারা এই মুহূর্তে ছাত্র না এবং যেহেতু আমাদের অভ্যুত্থানটা ছাত্র জনতার অভ্যুত্থান বলছি, এই জনতা আসলে কোথায় যাবে? আমরা মানে এতদিন ধরে আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন আন্দোলন দেখেছি, স্বৈরাচার পতনের আন্দোলন দেখেছি, কিন্তু কোনো আন্দোলনের পরেই সেই আসলে বিপ্লবী ফোর্সটা এটা আসলে ইনস্টিটিউশনালাইজ হয় নাই। তো এর কারণে আমরা যখন চিন্তা করলাম যে 8 সেপ্টেম্বর 2024 আমরা চিন্তা করলাম যে তাহলে এই জনতার অংশটাকেও আমাদের আসলে একটু রাজনৈতিক রূপ দেওয়ার প্রচেষ্টা করা দরকার। সেই চিন্তা থেকে আমাদের আসলে ওই রাজনৈতিক উদ্যোগটি, যেটা হচ্ছে আমরা জাতীয় নাগরিক কমিটি হিসেবে আত্মপ্রকাশ করলাম। তো ওই মুহূর্তে আসলে আমাদের মানে কোনোভাবে এরকম চিন্তা ছিল না যে আসলে রাজনৈতিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করব কিনা। তবে আমরা যেই একটা আর্জ দেখেছি সাধারণ মানুষের মধ্যে, আমরা যখন এই রাজনৈতিক উদ্যোগটি নিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের থানায় থানায় যখন আমরা কমিটি দেওয়ার প্রয়োজন অনুভব করলাম, এটারও একটা ছোট কারণ আমি বলি যে আমরা চেয়েছিলাম যে অভ্যুত্থানের যেই মানুষগুলো তাদের অধিকার এবং মর্যাদার লড়াইয়ের জন্য এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে আমরা দেখলাম, এই মানুষগুলোকে আমরা ঘরে চলে যেতে দেখলাম। কিন্তু আমাদের তখন মনে হলো যে এই মানুষগুলো যদি ঘরে চলে যায় তাহলে আসলে তো এই প্রত্যেক দিনই তো আসলে মানুষ রক্ত দেবে না, ছাত্র জনতা প্রত্যেক দিন রাস্তায় নামবে না। তো এই মানুষগুলো রাস্তায় বের হলো, একটা অভ্যুত্থান হলো, ছাত্র জনতা রক্ত দিল, আবার মানুষগুলো চলে গেল, কিন্তু আমার আসলে যে গুণগত পরিবর্তন একটা রাষ্ট্রের, সেটা তো হলো না। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি? তো যখন আমরা আসলে একদম তৃণমূল পর্যায়ে গেলাম থানা কমিটির মাধ্যমে, তখন আমরা দেখলাম যে আসলে তরুণদের একটা রাজনৈতিক পরিকল্পনা, আসলে আমরা দীর্ঘদিন, আমি যদি আমার বয়সের কথা বলি, গত 15 বছর আমরা দেখেছি আই হেট পলিটিক্সের একটা প্রজন্ম। পলিটিক্সে কেউই ইনভলভ হতে চায় না, ছাত্ররাও না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির একটা অপসংস্কৃতি দেখেছি, কেউ ছাত্র রাজনীতিতে আসলে নিজেদের ইনভলভ করবে এইটা আমরা দেখিনি। আমরা 28 বছর পরে ডাকসু নির্বাচন দেখেছি, সেটাও অনেক আন্দোলনের ফসল, এবং তারপরেও সেই ডাকসু মানে নির্বাচনটাও কিন্তু খুব বেশি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হয়নি। আমরা সেটা নিয়েও অনেক বিতর্ক দেখেছি। সুতরাং আমরা বোধ করেছি যে এই মুহূর্তে একটা রাজনৈতিক মানে প্রত্যেক তরুণ যারা আসলে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই তরুণদের নেতৃত্ব আসলে দরকার একটা বাংলাদেশের পরিবর্তনের জন্য। এবং তখনই সেই চিন্তা থেকে আমরা এই জাতীয় নাগরিক কমিটি আমরা 16 ডিসেম্বরে আমরা চিন্তা করলাম যে আসলে যেহেতু এই অভ্যুত্থানের যে ফোর্সটা, এটা নিয়ে আসলে আমরা কোনো রাজনৈতিক রূপ হয়তো দিতে পারি। সেই প্রচেষ্টা থেকেই আমাদের 2 মাসের একটা কর্মযজ্ঞ ছিল, এবং ইনশাল্লাহ আমরা আগামীকালকে হয়তো এই রাজনৈতিক রূপটা, যেটা আমরা এনসিপি বলছি, জাতীয় ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটাকে জাতীয় নাগরিক পার্টি বলছি, সেটার হয়তো আত্মপ্রকাশ কালকে আমরা আরও জানবো এই বিষয় নিয়ে। জনাব আজাদ মজুমদার, 6 বছর পর বিএনপির একটি বর্ধিত সভা হলো, তো সেখানে বিএনপি চেয়ারপারসন তিনি বলেছেন যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বন্ধনে দেশকে গড়ার আহ্বান জানিয়েছেন, আর পাশাপাশি বলেছেন যে বাংলাদেশকে নিয়ে শত্রুদের এখনও চক্রান্ত চলছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? প্রথমত 6 বছর পরে ওনাকে বক্তব্য দিতে দেখে ভালো লেগেছে। উনি অসুস্থ ছিলেন, আস্তে আস্তে সুস্থতা ফিরে পাচ্ছেন বা সুস্থতার দিকে যাচ্ছেন, বক্তব্য দেওয়ার মতো একটা শারীরিক সুস্থতা ফিরে পেয়েছেন। এই জন্য আল্লাহর কাছে হাজার শুকর, উনি সুস্থ হচ্ছেন। আর উনি বক্তব্য দিতে গিয়ে যে কথাটা বলেছেন, এই কথাগুলো তো খুবই আসলে মৌলিক চিন্তা থেকেই বলেছেন। উনি ভ্রাতৃত্ববোধ ধরে রাখার কথা বলেছেন, এবং এটা একই সাথে আমরা একটু আগে যে আলোচনাটা করেছিলাম যে গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত যে সরকার, এই সরকার যাকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশি বিদেশি নানা চক্রান্ত আছে, এই চক্রান্তটাকে সবাইকে মিলে যাতে রুখে দেওয়া যায়, সবাই মিলে সেটার জন্য কাজ করার কথা বলেছেন। উনি ওনার পার্টির নেতাকর্মীদেরকেও আহ্বান করেছেন। ওনার দলের এবং ওনার নিজেরও একটা ঘোষিত পলিসি হচ্ছে, ওনারা বলেছেন যে এই সরকারকে ওনারা ব্যর্থ হতে দেবেন না, কারণ এই সরকার ব্যর্থ হলে আমাদের অনেকগুলো সুযোগ আছে, যে এই সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবেন। তো এই সরকার যাতে ব্যর্থ না হয়, এই বরঞ্চ যারা চক্রান্ত করছে, এই চক্রান্তকারীদেরকে যাতে ব্যর্থ করে দেওয়া যায়, সেই আহ্বানটা উনি জানিয়েছেন সবার প্রতি, এবং সেই আহ্বানটাকে আমরা স্বাগতম জানাই।
আর পাশাপাশি একটি বিষয়, সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আর কয়েক ঘন্টা পর। সরকারের তরফ থেকে বা ওই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনি মানে ওইখানের একজন কর্মকর্তা হিসেবে আপনি এটা কিভাবে দেখছেন? রাজনীতিতে সবাইকে স্বাগতম। যে কোনো নাগরিক আসলে যাদের রাজনীতি করার মতো বয়স হয়েছে তারা তো অবশ্যই রাজনীতি করবে। রাজনীতিতে বরঞ্চ তারা ভালো যারা আছে, যাদের মন মানসিকতা বা উন্নত এবং যাদের দেশপ্রেম আছে, তারা প্রত্যেকে রাজনীতিতে সক্রিয় হবে। এটা সরকার হিসাবে সরকারের প্রত্যেকের চাওয়া। এটা এই কারণটা যে বিরাজনীতিকরণের ফলাফল কিন্তু আসলে ভালো হয় না। এবং যদি রাজনীতি বিমুখতা তরুণদের মধ্যে তৈরি হয়, তাহলে সেটার কিন্তু ফলাফলও কিন্তু ভালো হবে না। একটা জিনিস হচ্ছে যে দেশ পরিচালনার ভার আলটিমেটলি তো রাজনীতিবিদদেরকেই নিতে হবে। এবং রাজনীতিবিদদেরকে শুধুমাত্র দেশে আগামী 1-2 বছরের কথা ভাবলে হবে না, দেশের সামনের যে ভবিষ্যৎটা আছে ভবিষ্যৎটাও ভাবতে হবে। এবং এই ভবিষ্যতের জন্য যাতে নতুন নেতৃত্ব তৈরি হয়, সেই নতুন নেতৃত্ব তৈরি হওয়ার জন্য তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তরুণরা যদি রাজনীতিতে সম্পৃক্ত না হয়, সে যে দলেই হোক, তার যে দলকে পছন্দ হয় তারা সেই দলেই হয়ে রাজনীতি করবে, সেটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। কিন্তু তরুণ যারা আছে আমাদের তরুণরা তো দেশ নিয়ে অনেক ভাবে বলেই কিন্তু তারা জুলাই আগস্ট বিপ্লবটা আসলে সম্পন্ন করেছে। তো এই তরুণরা আবার যদি রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে রাজনীতিতেই কিন্তু একটা বড় শূন্যতা তৈরি হবে, যেটা চূড়ান্ত বিচারে দেশকে ভবিষ্যতে অনেক বড় বিপদের দিকে ঠেলে দিবে। এই রাজনীতি শূন্যতা কেউ চায় না, সরকারও চায় না, আমাদের যারা সচেতন নাগরিক আছে তারাও চায় না। তো সেই দৃষ্টিকোণ থেকে তরুণরা একটা রাজনৈতিক দল গঠন করছে, সেটাকে দেশের অন্য যে কোনো নাগরিকের মতো সরকারে যারা আছেন তারাও স্বাগতম জানায়। তবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করবে এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। এই বিষয়ে সরকারের কোনো অনেক রাজনৈতিক দল তারা এখানে সরকারি পৃষ্ঠপোষকতার একটি কথা তারা বলতে চান, এই বিষয়ে যদি সংক্ষেপে একটু বলেন। এগুলো আসলে রাজনৈতিক বক্তব্য। সরকারের পৃষ্ঠপোষকতার যদি কোনো উদাহরণ তারা দিতে পারেন, তাহলে সরকার আসলে সেটা অ্যাড্রেস করতে সুবিধা হবে সরকারের জন্য। তাহলে সরকার হয়তো সে বিষয়ে কোনো ব্যাখ্যাও যদি দেওয়া সম্ভব প্রয়োজন মনে করে, তাহলে ব্যাখ্যা দেবেন। কিন্তু ঢালাওভাবে একটা কথা বলে যাওয়া সরকারের পৃষ্ঠপোষকতা, কিন্তু কোনো উদাহরণ দেওয়া না, কিভাবে সরকার পৃষ্ঠপোষকতা করছে এটা সুনির্দিষ্টভাবে যদি কেউ বলতে না পারে, তাহলে এগুলোকে আসলে পলিটিক্যাল রেটরিক হিসেবে নেওয়াই ভালো। আচ্ছা, মনিকা সার্বির আপনার কাছে আসি, সেটা হচ্ছে এই দলের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য যদি সংক্ষেপে বলেন, এটা কোন দিকে, কোন পন্থী? এটা কি মধ্যপন্থী হবে, না ডানপন্থী, না বামপন্থী? সব মিলিয়ে যদি ছোট্ট করে একটু বলেন। জি, এটি প্রথমত একটি তারুণ্য নির্ভর দল হবে এবং নেতৃত্বে তরুণরা থাকবেন। আর এখানে আসলে আমরা শুধু তরুণরাই থাকবেন ব্যাপারটা তা না, আমরা একটা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণেই আসলে এই দলটির কথা ভাবছি। সিনিয়র কিছু মানুষ হয়তো আমাদের সাথে যুক্ত হতে পারেন ক্রমান্বয়ে। এবং যদি আমি মানে প্যাটার্নটা বলি, সেটা হচ্ছে আমরা যেই রাজনীতির কথা ভাবছি, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে মধ্যপন্থী হবে এবং আসলে কোনো ধর্ম বা কোনো আইডিওলজি ভিত্তিক রাজনীতি, কোনো মতাদর্শিক রাজনীতির দিকে আমরা আসলে যাচ্ছি না। আমরা যেটা চাই, আমরা অধিকার ভিত্তিক রাজনীতির কথা ভাবছি, যেখানে একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেখেন 5 আগস্টে যে অভ্যুত্থানটি হয়েছে সেটি হচ্ছে আমি একবার মেনশন করেছি যে এটার মর্যাদার লড়াই ছিল। যখন রাষ্ট্র নাগরিককে আসলে নাগরিকের অধিকারটা দিচ্ছে না, সেই জায়গা থেকে সেই লড়াইটা ছিল। একজন রাষ্ট্রকর্তা তিনি যখন একজন নাগরিককে বলে ফেলেন যে তুমি রাজাকার, তো এইটা যে আসলে বলতে পারেন না, এটা যে আসলে নাগরিকের একটা অধিকার হরণ। আপনি যিনি হন, আপনি আমাকে রাজাকার বলতে পারেন না, আপনার যা খুশি তাই আপনি আমাকে বলতে পারেন না, আমাকে ন্যূনতম আমার অধিকারটি এবং আমার প্রতি আপনার সম্মান দেখাতে হবে। তো এই যে একটা অধিকারের লড়াই, একটা মর্যাদার লড়াই, আমরা গত 15 বছরে এই মর্যাদাটাই আসলে নাগরিকের থেকে হরণ করা হয়েছে। সুতরাং আমাদের এই রাজনীতি একটা বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলছি আমরা, যেখানে প্রত্যেক নাগরিক তাদের অধিকার সংরক্ষিত হবে এই বাংলাদেশে, এবং তার অধিকারের জন্য বারবার করে রাজপথে আসতে হবে না এবং সেই অধিকার রক্ষার জন্য রক্ত ঝরাতে হবে না। আমরা সেই বাংলাদেশপন্থী রাজনীতির দিকে যেতে চাই। আপনাদের কমিটি নিয়ে আমরা কিছু হট্টগোলের খবর আমরা দেখেছিলাম, সেটা কি সলভ হয়েছে, না তাদের বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনারা কিভাবে অ্যাকোমোডেট করছেন?
আসলে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সমন্বিত উদ্যোগ হচ্ছে এই রাজনৈতিক দলটি। এখানে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বা পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা এভাবে করে আলাদা করিনি। আপনি যদি জাতীয় নাগরিক কমিটিতেও দেখেন, এখানে আসলে আমাদের একদম আমরা অভ্যুত্থানে যেরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, আমরা কিন্তু এই জাতীয় নাগরিক কমিটি যখন আমরা করেছি তখন আমরা একদমই স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পাসে, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, এছাড়াও জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে পরিচিত মুখগুলি গত 15 বছরে যারা আসলে একটা নেতৃত্ব দিয়েছে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে বিভিন্ন সময় আওয়াজ তুলেছে, সেই মানুষগুলোকে আসলে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। এবং সাথে সাথে স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু মুখ, যেটা আমাদের কাছে খুব পরিচিত, সেই মানুষগুলো আমাদের সাথে আছেন। সুতরাং আমরা এখানে আসলে পাবলিক প্রাইভেট কোনো বিভক্তের দিকে যেতে যাচ্ছি না। আমরা আরো আলোচনা করব সময় হলো একটা বিরতির, বিজ্ঞাপন বিরতির। দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির, সাথেই থাকুন, কিছুক্ষণ পরে আমরা ফিরে আসছি। দর্শক মণ্ডলী, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা একই সাথে ফেসবুক এবং ইউটিউব পেজও দেখতে পাচ্ছেন। তো কারো কোনো কমেন্টস যদি করার থাকে সেখানে করতে পারেন। তো জনাব আজাদ মজুমদার, আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। তো সেটি হচ্ছে বাংলাদেশের, আমরা বিগত ফ্যাসিস্ট রেজিমে আমরা দেখেছি যে আমাদের গণমাধ্যমগুলো একটা ফ্যাসিস্ট, তাদের সাথে তাল মিলিয়ে একটা সেই চরিত্র লালন করেছিল, যার ফলে সাংবাদিকতা মর্যাদা অনেক ভুলুণ্ঠিত হয়েছিল। অনেক সাংবাদিক তার পেশার পরিচয় দিত না, এটাও আমরা দেখেছি। তো গণমাধ্যমের যেই সেই চরিত্র, সেটাকে আপনারা এই সরকারের সময় বিশেষ করে গত 6-7 মাসে কতটুকু ডেভেলপ করতে পেরেছেন, এবং সামনে বিশেষ করে গণমাধ্যমের নীতিমালা বা মিডিয়া সংস্কার কমিশন, এগুলো নিয়ে যদি আমাদের একটু ব্রিফ করেন। প্রথমত হচ্ছে গণমাধ্যমের চরিত্র কী হবে সেটা তো আসলে গণমাধ্যমে যারা কর্মরত আছেন তারা ঠিক করবেন। আমাদের সরকারের দিক থেকে দায়িত্ব ছিল গণমাধ্যমকে উন্মুক্ত করে দেওয়া, যাতে গণমাধ্যম তার মতো করে কাজ করতে পারে। গণমাধ্যম যেভাবে চাইবে সেটা সে কীভাবে কাজ করবে এটা একান্তই তার নিজস্ব ব্যাপার। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না, এটা হচ্ছে সরকারের নীতি। এবং এই নীতিটা সরকার খুব দৃঢ়ভাবে চেষ্টা করছে বাস্তবায়ন করার জন্য, যাতে কোনোভাবে গণমাধ্যমের স্বাধীনতা, শুধু গণমাধ্যমের স্বাধীনতা নয়, মানুষের, সাধারণ মানুষেরও আসলে যে বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটা যেন ঠিক থাকে, সেই জন্য সরকার কাজ করছে। এবং গণমাধ্যমকে এখন পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা যাতে তাদের কাজটা উপভোগ করতে পারে, এবং তারা যেখানে তারা যদি অসঙ্গতি দেখে, এর আগে সরকার যেটা আমরা দেখেছি, আমি নিজেও ওই সময় সাংবাদিকতা করেছি, তারা তাদের কোনো সমালোচনা সহ্য করতে পারতো না, কোনো সমালোচনা নিতে পারতো না, সামান্য সমালোচনা করলেও গণমাধ্যমের উপর তারা খড়গহস্ত হতো। এখন আমরা কিন্তু সমালোচনাকে ওয়েলকাম করছি। সমালোচনা যদি আপনি করেন, এটা নিয়ে আমাদের খুব বেশি দুশ্চিন্তা নেই, বরঞ্চ আমরা মনে করি যে এই সমালোচনাগুলো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে কাজ করতে সহযোগিতা করছে। সমালোচনাগুলো সরকারকে চাপে রাখছে, যার ফলে সরকারের যেই সব জায়গাতে ভুল ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে সেই ভুল ত্রুটিগুলো এড়ানোর সুযোগ থাকে, বা সরকার সেই সুযোগটা অনেক ক্ষেত্রে গ্রহণও করছে। তো গণমাধ্যমকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় তাহলে দেশের জন্য এটা মঙ্গল হয়। আর এই মুহূর্তে জানেন যে ধরেন আপনি আগেও আমাদের দেশে খুব একটা কখনো কার্যকর কোনো পার্লামেন্ট ছিল না যেখানে জনগণের কথা বলা হতো, কিন্তু অনেক পার্লামেন্টারিয়ান ছিলেন, তারা অনেক কথা বলতেন। এখন তো আর পার্লামেন্ট নাই, এখন আপনার সরকারের কোনো রাজনৈতিক দলও নেই নিজস্ব। তো এখন তো তাহলে এই কাজগুলো, এই বিকল্প ভূমিকাটা আসলে কে নেবে? গণমাধ্যমকেই নিতে হবে। গণমাধ্যমকেই বলতে হবে কোথায় কোথায় সরকার আসলে ভুল করছে, কোথায় কোথায় সরকারকে আরও চাপে রাখা দরকার, যাতে করে সরকার ঠিক কাজটা করতে পারে। এবং সেই কাজটা এখন আমাদের দেশের গণমাধ্যম কিন্তু করছেও, এবং করছে বলেই কিন্তু আমাদের দেশে এই এত যে চক্রান্ত, এত ষড়যন্ত্রের কথা আমরা বলছি, এই চক্রান্তকারীরা সফল হতে পারছে না। এর কারণ হচ্ছে গণমাধ্যম বা আরও রাজনৈতিক দলগুলো তারা সরকারকে নানাবিধ সমালোচনার কারণে চাপে রেখে হলেও সরকারকে কাজ করতে
সাহায্য ক্ষেত্র করছে বিশেষে বলে আপনি সাহায্য মনে করেন? করছে, উৎসাহিত করছে এবং ক্ষেত্র বিশেষে বাধ্যও করছে। তো এটা খুবই একটা ভালো এবং হেলদি প্র্যাকটিস। আমরা মনে করি যে এই প্র্যাকটিসটা কন্টিনিউ করবে পরবর্তীতে, যদি যে সরকার আসবে, নির্বাচিত সরকার, তারাও এটা ধারাবাহিকতা রাখবে, কারণ এটার সুফল অলরেডি আমরা দেখতে পাচ্ছি। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিলে প্রকারান্তে আসলে দেশ এবং সরকার উপকৃত হয়। আচ্ছা, মনিরা শারমিন, আপনার কাছে যেই বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, বেশ কিছু রাজনৈতিক দল এবং ব্যক্তিত্ব তারা বলেছেন যে যে এই যে নতুন রাজনৈতিক দলটি আসছে, এরা কি জনগণের সাথে থাকবে, না সরকারের আনুকূল্য নিয়ে আসবে, না মিডিয়ার সমর্থনে, মানে তারা কোন দিকে যাবে? আবার অনেকের উদ্বেগ যে এটা কি কিংস পার্টি হবে, না জিয়াউর রহমান যেভাবে একটি রাজনৈতিক দল করেছিলেন সফল, সেদিকে যাবে? অনেকগুলো প্রশ্ন। দেখুন, আসলে প্রথমত আমি কিংস পার্টির বিষয়ে একটু আসতে চাই। সেটা হচ্ছে, আমি জানি না কেন আসলে বারবার করে এই একই কথা বলা হয়। দেখেন, আমাদের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, যে মানে উনি কিন্তু পদত্যাগ করেছেন ইতিমধ্যে, এবং যতদিন উনি আসলে সরকারে ছিলেন ততদিন কিন্তু উনি এই আমাদের দল গঠন প্রক্রিয়ার মধ্যে ছিলেন না। আজকে আজকে হচ্ছে আমাদের এই দল ঘোষণার আগের দিন। আমরা উনি যেদিন থেকে পদত্যাগ করেছেন সেদিন থেকে উনি দল গঠন প্রক্রিয়ার সাথে আছেন, কিন্তু এর আগ পর্যন্ত উনি ছিলেন না। এবং আমরা দেখেন, এখন পর্যন্ত আমরা প্রায় 430টি থানা কমিটি দিয়েছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। তো সেই জায়গাতেও আসলে আমরা কোনো সরকারি, আমি নিজেই তো আসলে আমার বিভাগ হচ্ছে রাজশাহী। তো আমি নিজেই রাজশাহী বিভাগের 8টা জেলায় ভ্রমণ করেছি এবং আমাদের রাইজিং যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছি। সুতরাং এইখানে তো আমি কখনো দেখিনি যে আমি তো কোনো আসলে সরকারি সহযোগিতা বা কোনো সরকারি প্রোটোকল কোনো কিছুই তো পাইনি। সেখানে আপনারা এই যে ভ্রমণ, যে 8টা জেলায় গিয়েছেন, জি, সেখানে কেমন ছিল তরুণদের বা যারা বয়স্ক বা প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন, জি, তারা কিভাবে আপনাদের এটাকে মূল্যায়ন করেছে বা দেখেছে? জি, আমাদের আসলে কিন্তু আমাদের যখন আমরা আসলে এই রাইজিংগুলো করতে গেছি বিভিন্ন এই 8টা উপজেলার কথা যদি আমি বলি, আমরা ওখানে গিয়েই আসলে খুব অবাক হয়েছি। এবং আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় যখন গেছি, সেই জেলার যে আহত এবং যে শহীদ পরিবার আছেন, ওনাদের সাথে আমাদের একটা দেখা সাক্ষাৎ হয়েছে এবং ওনাদের সাথে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আমাদের জন্য, কারণ অভ্যুত্থানে দেখেন সারা বাংলাদেশে যেহেতু এই অভ্যুত্থানটা একটা অর্গানিক ওয়েতে হয়েছিল, সুতরাং সেই জায়গা থেকে আমাদের সেই মানুষগুলোর কাছে আসলে যাওয়ার সুযোগ হয়েছিল। এটা একটা ভালো ব্যাপার। আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি। তাদের আসলে নিজেদের যে কথাগুলো, যারা তারা সবসময় দেখতে চায় যে তরুণ নেতৃত্ব, এই শহীদ পরিবারগুলোর থেকেই আমরা বারবার করে শুনেছি যে আমার ছেলে গেছে, আমার ভাই গেছে, আমার স্বামী চলে গেছে, কিন্তু আপনারা সামনে আসেন, তাহলে না হলে আমাদের স্বপ্নগুলো তো আসলে নষ্ট হয়ে যাবে। তো সেইখান থেকে আমরা আসলে একটা দায় অনুভব করেছি, সেখান থেকে কিন্তু আমাদের শক্তিগুলো পাওয়া। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন এই রাইজিংগুলো করতে গেছি তখন আমরা অভূতপূর্ব সমর্থন পেয়েছি তরুণ নাগরিকদের। আমরা আসলে চিন্তাও করতে পারিনি। দেখেন, এখানে প্রত্যেকটা জেলায় যখন আমরা গেছি তখন আমাদের প্রত্যেকটা অডিটোরিয়াম একদম ফুল হয়ে গেছে, এবং তারা যে আসলে এই অভ্যুত্থানের যে একটা স্পিরিট, সেই স্পিরিটটা যে ধারণ করে, এটা আমরা প্রত্যেকটা জায়গাতে গিয়ে অনুভব করতে পেরেছি। আরেকটা বিষয় দেখেন, এখানে আমরা ওই যে একটু আগে আপনি বলছিলেন যে প্রাইভেটের বিষয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা নতুন যে ছাত্র সংগঠন, তাদের সাথে একটা বিবাদ কাল দেখলাম, যেটা আসলে যে কোনো অস্থিতিশীলতা, যে কোনো ধরনের বিশৃঙ্খলা আসলে আমাদের কাম্য না, সেটা তাদের মধ্যে নিশ্চয়ই তারা রিজলভ করে ফেলবে। তবে এইখানে আমি একটা ইতিবাচক বিষয় দেখেছি, যখন আমি রাজশাহী বিভাগের 8টা জেলায় যখন ভ্রমণ করেছি, এবং ঢাকা শহরেও তো আমরা আসলে, ঢাকা মহানগর, উত্তর দক্ষিণেও আমরা বিভিন্ন সময় রাইজিং করেছি। তো এইখানে আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সবসময় রাজনীতি বিমুখ ছিল, কিন্তু আমরা দেখেছি যে ওনাদের মধ্যে যে এই রাজনৈতিক সচেতনতা এবং দেশ নিয়ে ভাবা, আমরা দেখেছি যে আমারই বন্ধু বান্ধব যারা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাদের একটা এরকম ছিল যে ঠিক আছে, আমরা পড়াশোনা করছি, আমরা দেশের বাইরে চলে যাব। কিন্তু সেই মানুষগুলোরই যে একটা এই অভ্যুত্থান যে একটা মনস্তাত্ত্বিক আমাদের পরিবর্তন ঘটাতে পেরেছে, এবং একটা ভয়ঙ্কর রকমের পজিটিভ পরিবর্তন, আগ্রহ এবং রাজনৈতিক
একদম রাজনীতি করার। রাজনীতি করার এবং দেশ নিয়ে ভাবার। এবং আমরা গত সপ্তাহের দিকে একটা প্রোগ্রাম করেছিলাম যে একদমই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আছে সকলকে নিয়ে। সেই প্রোগ্রামে আমরা দেখেছি যে তারা মানে তারা এরকম বলছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে যে আমরা আসলে রাজনীতির বাইরে থাকবো, তাহলে তো একটা বড় অংশ রাজনীতির বাইরে চলে যাচ্ছে। কিন্তু এই তরুণদের এই রাজনৈতিক হয়ে ওঠা, এটা আসলে আমাদের এই অভ্যুত্থানের ফসল। তো সেই জায়গা থেকে আমরা মানে ঐক্যবদ্ধভাবে আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি পরের প্রশ্নগুলো আচ্ছা, পরের প্রশ্নগুলো আমরা আবার আলোচনা করব। তো আজাদ মজুমদার, এই যে জাতীয় সংহতি তৈরিতে গণমাধ্যম কি ধরনের ভূমিকা পালন করতে পারে বর্তমান প্রেক্ষিতে? বিশেষ করে আমরা তো একটা খারাপ সময় পেরিয়ে এসেছি, তো সেই অবস্থা থেকে উত্তরণ করে আগামীতে আমরা কি ধরনের একটা ভালো অ্যাটমসফিয়ার গণমাধ্যমে আমরা পেতে পারি? ধন্যবাদ আপনাকে। আমি এটা তো একেবারেই তাত্ত্বিক একটা বিষয়, গণমাধ্যম কি ভূমিকা পালন করতে পারে। আমি মানে প্র্যাকটিসিং জার্নালিস্ট হিসেবে আমি তাত্ত্বিক আপনি বিষয়ে দেশে যাওয়ার আগে বিদেশে অনেক আমি মনে গণমাধ্যমে করি কাজ যে করেছেন। কিছু বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। যেমন একটা কথা বারবার আপনাদের গণমাধ্যমের মুখে আসে, কিংস পার্টি। কিংস পার্টি শব্দটা সম্পর্কে আমার মনে হয় একটা ব্যাখ্যা দেওয়া আপনাদেরকে প্রয়োজন। কিংস পার্টি কখন হয়? যখন দেশে একজন কিং থাকে। প্রথম শর্ত হচ্ছে দেশে একটা কিং থাকতে হবে। তো এই মুহূর্তে তো দেশে কোনো কিং নেই। যিনি এই মুহূর্তে দেশে সরকার পরিচালনার দায়িত্বে আছেন, তিনি একটা সংকটকালীন সময়ে দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নেওয়ার পরেও উনি কিন্তু বারবার বলেছেন যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। উনি কিন্তু আবার নতুন করে নির্বাচনে নিজে অংশ নেবেন না, বা উনি ক্ষমতায় থাকার জন্যও কিন্তু এই দায়িত্বটা গ্রহণ করেননি। তো কিংস, প্রথমত একজন কিং নাই, দ্বিতীয়ত হচ্ছে যিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নাই। আমাদের অতীতের যেসব কিংস পার্টিগুলো আমরা দেখেছি, সেই কিংস পার্টিগুলো যিনি কিং, যিনি প্রধান, তিনি তার প্রথমত তার রাজনৈতিক স্বার্থে তার নিজের জন্য হয়তোবা একটা রাজনৈতিক দল গঠন করেছেন, অথবা তার নিজের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করার জন্য, যেমন আমরা এই বিএনএম বা এই জাতীয় কিছু রাজনৈতিক দলকে আমরা দেখেছি গঠন করা হয়েছিল, যেগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যায়। ব্যবহার যদি করা সম্ভব না হয় তাহলে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। তো নিজের যেখানে রাজনৈতিক অভিলাষী নেই দেশের সরকার প্রধানের, তো সেখানে তার নিজের কোনো রাজনৈতিক দল বা তার কোনো রাজনৈতিক দল তৈরি করা বা কোনো রাজনৈতিক দলকে প্রশ্রয় দেওয়ার তো কোনো কারণ নেই। এটা একটা বড় দিক। আরেকটা বড় দিক হলো যে অতীতে আমরা যেই কিংস পার্টিগুলো নামে যাদেরকে আপনারা বলেছেন, যাদেরকে কিংস পার্টি হিসেবে দেখেছেন, তাদের একটা বৈশিষ্ট্য ছিল ওই দলগুলোতে বিভিন্ন দলের সুবিধাবাদী লোকজন ভিড় করতো, এবং কিছু কিছু পদবঞ্চিত হয়তো লোকজন ভিড় করতো। কিন্তু এখন যাদেরকে ঘিরে আপনারা এই সমালোচনা করছেন, সেখানে তো আসলে কোনো সুবিধাবাদী আমরা লোক দেখছি না। সেখানে আমরা দেখছি যে একটা তরুণ প্রজন্ম, তারা নিজেদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারা জনগণের কাছে যাবে। জনগণ তাদের প্ল্যাটফর্মটা গ্রহণ করবে কি করবে না, বা আলটিমেটলি তারা জনগণকে যে মেসেজ দিতে পারবে কি পারবে না, যে মেসেজ দিতে চায়, এটা ভবিষ্যৎ বলে দেবে, বা এটা একান্ত তাদের ব্যাপারে। এখানে সরকারের কোনো চাওয়া পাওয়া নাই, কোনো ইনভলভমেন্টও নাই। সুতরাং কোনো একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে বলেই সেটাকে কিংস পার্টি বলে দেওয়া, এগুলো হলো রাজনৈতিকভাবে বলে একটু আনন্দ পাওয়া যায়, এই জন্য বলা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু আজকে একটা প্রোগ্রামে আমাকে একজন রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ, উনি বলছিলেন যে 16টা রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে, তো তাদের কাউকে তো আপনি কিংস পার্টি বলছেন না, এটা বলছেন, এটাকে বলছেন, এটাকে, কারণ এটা হয়তোবা আপনারা দেখছেন যে এটা জনপ্রিয় হতে যাচ্ছে, বা অলরেডি পাবলিকের কাছে এটা এক ধরনের জনপ্রিয়তা পেয়েছে, বা একটা হাইপ উঠেছে এই রাজনৈতিক দলটাকে গঠন করে, যে কারণে অনেকে এটাকে সরকারের সাথে মিলিয়ে ফেলতে চাইছেন, যদিও বাস্তবে তার আসলে কোনো অস্তিত্ব নেই। এখন আসেন আপনার প্রশ্নে, যে এই গণমাধ্যমের ভূমিকার কথা বলেছেন জাতীয় ঐক্যের ক্ষেত্রে। তো ওই জাতীয় ঐক্যের ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা, আমি এই উদাহরণ দিয়ে আমি বলতে পারি, গণমাধ্যম যদি গঠনমূলক ভূমিকা পালন করে তাহলে কিন্তু এই যে ঐক্যের ফাটল, শুধুমাত্র এই যে র্যাটরিকগুলো, পলিটিক্যাল র্যাটরিক পলিটিশিয়ানরা দিবেন, সেটা ফাইন, তাদের কাজই এটা, তারা রাজনৈতিক বক্তব্য দিবেন, রাজনীতির কিছু নিজস্ব ভাষা আছে, কিছু শব্দ আছে, এই শব্দগুলো তারা প্রয়োগ করবেন। সব শব্দ আসলে তারা মিনও করেন না। যদি মিন করতেন তাহলে তারা মাঠে যে কথা বলেন, বা আমাদের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার সময় যে কথাগুলো বলেন, সেই কথাগুলোর মধ্যে দ্বিমত থাকতো না। মানে সেই কথাগুলো আমরা কিন্তু দেখছি ভিন্ন, কারণ সরকারের প্রতি যারা যে সমর্থনগুলো ব্যক্ত করছেন, সেগুলো সরকারের কাছে যখন আলোচনায় বসেন তখন কিন্তু দ্ব্যর্থহীনভাবেই সমর্থন করেন। আর রাজনীতির মাঠে তারা যে কথাগুলো বলেন, পুরোপুরি তাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য
তারা রাজনীতির কথাগুলো বলে। আপনাকে এখন এই রাজনৈতিক দলের রেটরিকগুলো যদি রাজনৈতিক গণমাধ্যম বাই না করে, গণমাধ্যম যদি তার ভাষায় কথা বলে, গণমাধ্যমের ভাষায় কথা বলে, তাহলেই কিন্তু আর এই অনৈক্যের কারণটা অন্তত গণমাধ্যম হয়ে দাঁড়ায় না, বরং গণমাধ্যম তখন ঐক্য সৃষ্টিতে একটা বড় ভূমিকা আচ্ছা, রাখতে এই পারে। বিষয় নিয়ে আরো আলোচনা করব। সময় হয়েছে আরেকটা বিজ্ঞাপন বিরতির। দর্শক মণ্ডলী, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আর সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা এই অনুষ্ঠান একই সাথে দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইউটিউব পেজে বৈশাখী টেলিভিশনের। তো মনিকা শারমিন, যেটা বলছিলাম যে আপনারা যে নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন, আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, সেখানে আপনারা কোন কোন দিকগুলো আপনারা সমর্থন পাচ্ছেন? যেটা কি জনগণ, সরকার না গণমাধ্যম, কোনটাকে বেশি প্রায়োরিটি দিয়ে এগিয়ে যাচ্ছেন? দেখেন, স্বাভাবিকভাবেই আমাদের এই দল গঠন প্রক্রিয়া এবং আমি যদি বলি পুরো আমাদের এই জার্নিটাতে আমাদের একমাত্র সমর্থন ছিল হচ্ছে জনগণ। এবং একটা জনসমর্থন না থাকলে, মিনিমাম জনসমর্থন না থাকলে আসলে একটা রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ কিন্তু নেওয়া যায় না। আর আপনি জানেন যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এটা একটা, আমরা যেটা বলি যে আমাদের একটা প্রজন্মগত লড়াই ছিল গত 15 বছর। সুতরাং এই জায়গা থেকে যখন এই 5 তারিখের পরে আমরা দেখলাম যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এবং ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে কিন্তু আসলে লেখা হয়ে গেছিল যে বিকল্প দরকার, একটা বিকল্প কি। সুতরাং আমরা অভ্যুত্থান থেকেই শিক্ষা নিয়েছি যে আসলে আমরা বহুদিন ধরে একটা বিকল্প খুঁজছিলাম, এবং যখন আমরা কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে সেটার উত্তরও পেয়ে গেছিলাম যে আমি বিকল্প, তুমিই বিকল্প। আমরা যখন এই পুরো রেজিমে আমাদের এই বিকল্পকে, এটার প্রশ্নের উত্তর কিন্তু আমাদের খুঁজতে দেয়নি এই শেখ হাসিনা সরকার। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই জনগণের সমর্থনে এবং পুরোপুরি জনগণের সমর্থনে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর পেয়েছি যে ছাত্র জনতাই আসলে এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারবে। এবং সেখানে আমার মনে হয় যে গণমাধ্যম তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ একটা রাষ্ট্রের। সেই জায়গা থেকে গণমাধ্যমের তো সহযোগিতা আমাদের আছে, আমরা পাচ্ছি, কিন্তু সেটা আসলে স্বাভাবিকভাবেই তাদের একটা ইনডিসক্রিমিনেন্ট একটা রোল সব জায়গায় থাকুক, সেটাই আমরা আশা করি। এবং জনসমর্থন ছাড়া আসলে যে কোনো দল গঠন প্রক্রিয়ায় আসলে চিন্তা করা যায় না। আমরা প্রচণ্ড রকম জনসমর্থনই পাচ্ছি, এবং আপনারা যদি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় দেখেন, আমরা কিন্তু এই জনসমর্থন শুধু না, আমরা আসলে জনগণকে এঙ্গেজ করে আমরা এই দল গঠন প্রক্রিয়ার মধ্যে কিন্তু অলরেডি এঙ্গেজ করে ফেলেছি। আমাদের একটা ক্যাম্পেইন ছিল, আপনার চোখে নতুন বাংলাদেশ কেমন আসলে। তো আমরা সেটার মাধ্যমে এই নতুন রাজনৈতিক দলের নাম কি হবে, আমাদের এই নামটি কিন্তু একদমই জনগণের পক্ষ থেকে পাওয়া। কারণ আমাদের কাছে বহু নাম সাজেশন এসছে, আমাদের মার্কা কি হবে এইটারও একটা সাজেশন এসছে, বহু সাজেশন এসছে। তারপরে এই জায়গা থেকে কিন্তু আমরা এগুলো অ্যানালাইসিস করে আমাদের সর্বোচ্চ যেটা আসলে সবার মতামতের ভিত্তিতে আসলে আমাদের এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। সুতরাং জনগণের বাইরে চিন্তা করার কোনো অবকাশই নেই, এবং বরং আমরা আসলে জনগণের মধ্যে দিয়েই, জনগণের অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে আমাদের এই নতুন রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকাল। এবং সাধারণ জনগণ আমাদের সাথে আছে বলে আমরা মনে করছি। আচ্ছা, আজাদ মজুমদার, আপনি তো অ্যাক্রিডিটেশন নীতিমালা 2025 কমিটির একজন সদস্য। ইতিমধ্যে আমরা দেখেছি একটি প্রজ্ঞাপনও ইস্যু হয়ে গেছে। তো সেই প্রজ্ঞাপনে গণমাধ্যম কর্মীদের জন্য আপনারা কোন দিকটি আপনাদের বিশেষ ফোকাস ছিল? আমাদের প্রথম ফোকাস ছিল, এর আগে যে নীতিমালাটা ছিল তার প্রথম লাইনটাই ছিল সরকারের উন্নয়ন বয়ান প্রচার করা। আমরা এই শর্তটা তুলে দিয়েছি, গণমাধ্যমের কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং গণমাধ্যমের কর্মীদের জন্য আরও অবমাননাকর কিছু ধারা ছিল, সেইগুলা প্রত্যাহার করা হয়েছে। একটা দাবি ছিল গণমাধ্যমের পক্ষ থেকে, গণমাধ্যমের কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, যে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা
যেন আসলে এটাতেও এক ধরনের বৈষম্য ছিল। কাউকে 1 বছরের জন্য অস্থায়ী কার্ড দেওয়া হতো, আবার কাউকে স্থায়ী কার্ড দেওয়া হতো। এই বৈষম্য দূর করে আপনার যাতে একটা কার্ড সবাইকে দেওয়া যায় সেটার একটা প্রস্তাবনা ছিল সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে। সেই সব প্রস্তাবনাটা গ্রহণ করে এই কার্ডটাকে 3 বছর মেয়াদি করা হয়েছে। কার্ডটা করার ক্ষেত্রে, রেশন কার্ড করার ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশনের নামে অনেক হয়রানির একটা ব্যবস্থা ছিল। অনেক সময় সাংবাদিকদেরকে নানাভাবে এটার জন্য হয়রানি করা হতো। আমরা পুলিশি ভেরিফিকেশনের বিষয়টা তুলে দিয়েছি। পত্রিকার সার্কুলেশনের দোহাই দিয়ে অনেক ভুইফোড় পত্রিকা বা বাজারে নাই আসলে এরকম পত্রিকা তাদের সার্কুলেশনটাকে ম্যানিপুলেট করে অনেক রেশন কার্ড নিত, এবং যেই কার্ডগুলো আসলে প্রকৃত সাংবাদিকরা পেত না, পেত আসলে সাংবাদিকতার লেবাসদারি কিছু লোকজন যারা সচিবালয়ে সাংবাদিকতা ভিন্ন অন্য কোনো কার্যক্রমে জড়িত ছিল। এগুলা যাতে বন্ধ করা যায়, এই ম্যাল প্র্যাকটিস বা এই অ্যাবিউজগুলোকে বন্ধ করে যাতে প্রকৃত সাংবাদিকরাই শুধুমাত্র রেশন কার্ড পায়, সেটা এই নীতিমালাতে তার জন্য কিছু সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। আমরা মনে করি যে এই সুপারিশগুলো যদি বাস্তবায়িত হয় এবং এই নীতিমালা অনুযায়ী যদি কাজ করা সম্ভব হয়, তাহলে যারা পেশাদার সাংবাদিক সত্যিকার অর্থে তারাও উপকৃত হবেন, এবং তারা যদি উপকৃত হয় তাতে সাংবাদিকতা অ্যাজ এ হোল উপকৃত হবে এবং অ্যাজ এ নেশন উইল বি বেনিফিটেড। আচ্ছা, মনিকা শারমিন, আপনার বিশেষ করে 5 তারিখের পরে সারা দেশে বিভিন্ন সেক্টরে নানান রকম অরাজকতা, বিশৃঙ্খলা, যাই বলেন, বিভিন্ন ঝামেলা বা অনেকের অনেক দাবি দাওয়া আবদার, অর্থাৎ তো এই অবস্থায় আপনারা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছেন, তো শৃঙ্খলার দিকটা আপনারা কীভাবে চিন্তা করছেন? এই যে এত কিছু মাথায় নিয়ে এত এক্সপেকটেশন ছাত্রদের, সেই জায়গায় সুশৃঙ্খলতার যে দিকটা সেটা কিভাবে ভাবছেন আপনারা? কিভাবে অ্যাকোমোডেট করবেন বা কিভাবে কোনো দেখুন, আসলে একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তো অনেক মানুষের অনেক প্রত্যাশা থাকে। তো প্রত্যাশার কারণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও তো অনেক প্রত্যাশা ছিল, কিন্তু আসলে একটা ভেঙে পড়া সিস্টেম আমরা যদি গত 15 বছরে দেখি যে আমাদের তো কোনো প্রতিষ্ঠানগুলো কোনোটাই আসলে ঠিকভাবে কাজ করছে না। সুতরাং এর কারণেই তো আমরা বারবার করে সংস্কারের বিষয়টি সামনে আনার চেষ্টা করেছি যে আমরা আসলে সংস্কার চাই। কারণ প্রত্যেক দিন আসলে মানুষ রাস্তায় নামবে না, মানুষ রক্ত দিবে না, প্রত্যেকদিন অভ্যুত্থান হবে না। আমাদের এই সংস্কারের জন্য আসলে কি আবার এই সংস্কার না করে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেরকম বলছেন যে তারা আসলে নির্বাচনের জন্য যেরকম জীবন বাজি রাখছে, কিন্তু সংস্কারের জন্য কেউ জীবন বাজি রাখছে না। মানে টাইমিং এটা ঠিক হয়ে যাবে বা এরকমই? না, তা তো অবশ্যই। এবং আমরা মনে করছি যে এখন আসলে যে সময়টা, এটা একটা ঐক্যের সময়। আমরা এই ঐক্যের বার্তাটাই বারবার করে দিচ্ছি, এবং আমার মনে হয় যে সকল রাজনৈতিক দল সহ আসলে প্রত্যেকটা নাগরিকই আসলে আমাদের সবাইকে একটা ঐক্যের মধ্যে যেতে হবে, এবং এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশের স্বপ্নটা সফল করতে পারব। ধন্যবাদ আপনাকে, হাতে আর সময় নেই। ধন্যবাদ মনিকা শারমিন, ধন্যবাদ আজাদ মজুমদার, আপনাদের এত রাতের সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।